বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ডোর্সমেন্ট। ইন্ডোর্সমেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 15 এ সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হলো চেক, বিল অফ এক্সচেঞ্জ আর প্রমিসারি নোট। এখন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল বলতে কি বোঝায়? নেগোশিয়েবল কনসেপ্টটা কি? এখানে নেগোশিয়েবল মানে ফ্রিলি ট্রান্সফারেবল টু এনি পারসন। এখানে চেকটা বা বিল অফ এক্সচেঞ্জ যে কোনো ব্যক্তির কাছে ট্রান্সফার করা যাবে। এখানে এটা কতবার ট্রান্সফার করা যাবে এটা আইনগতভাবে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে এটা ফ্রিলি ট্রান্সফারেবল। এখন যখন একটা ব্যক্তি অপর একটা ব্যক্তিকে চেকটা ট্রান্সফার করলো, তখন ওই চেকটাকে বলা হয় নেগোশিয়েটেড চেক। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, যতবারই ট্রান্সফার করো, ট্রান্সফারই অলওয়েজ গেটস বেটার টাইটেল দেন ট্রান্সফারার, যদি ট্রান্সফারই হোল্ডার ইন ডিউ কোর্স হয়। পূর্ববর্তী মালিকের চেয়ে পরবর্তী মালিকের মালিকানা আরো টেকসই হবে যদি পরবর্তী মালিক হোল্ডার ইন ডিউ কোর্স হয়। এখন একটা চেক কিভাবে ট্রান্সফার হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ইন্ডোর্সমেন্ট হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মালিকানা পরিবর্তনের একটি প্রক্রিয়া। এখন এই মালিকানাটা কিভাবে পরিবর্তিত হয়, এখন এটা জানার আগে আমাদের জানতে হবে ওপেন চেক। ওপেন চেক দুই প্রকার, একটা হলো বিয়ারার চেক আর একটা হলো অর্ডার চেক। এখন বিয়ারার চেকে যেই ব্যক্তি নিয়ে আসে চেকটি, ওই ব্যক্তিকেই পেমেন্ট করতে আমরা বাধ্য। বিয়ারার চেক মানে বাহক চেক। এখানে যে নিয়ে আসবে সেই বাহক এবং সেই ব্যক্তিকে আমরা চেকটি দিতে বাধ্য থাকব। এখন বিয়ারার চেকের ক্ষেত্রে কিভাবে ট্রান্সফার হবে, এখানে শুধু মেয়ারলি ডেলিভারির মাধ্যমে, শুধু একজন ব্যক্তিকে আমি চেকটি ট্রান্সফার করলাম, ডেলিভারি করলাম, তখনই এটা মালিকানা ট্রান্সফার হবে। কিন্তু যখন এটা অর্ডার চেক হবে, এখন অর্ডার চেক কখন হয়? যখন একটি চেকের আর বিয়ারটা কেটে দেওয়া হয়, যখন বিয়ারটা কেটে দেওয়া হয় তখন সেটি অর্ডার চেকে রূপান্তরিত হয়। এখন যখন অর্ডার চেক হবে, সেই ক্ষেত্রে যেই ব্যক্তির নাম লেখা থাকবে, যেমন রাকিব, যদি অর্ডার চেক হয়, এখানে রাকিবের নাম লেখা, ঠিক রাকিবকেই পেমেন্টটা দিতে হবে। এটা আমরা হয়তো ন্যাশনাল আইডি কার্ড বা যে কোনো উপায়ে আমরা তার বৈধতা নিরূপণ করেই আমরা এই চেকের পেমেন্ট করব। কিন্তু এখন প্রশ্ন হলো, এখন রাকিব যদি কাউকে ট্রান্সফার করতে চায় তাহলে কিভাবে করে? এখন রাকিব যদি কাউকে ট্রান্সফার করতে হয় তখন সে ইন্ডোর্সমেন্ট করতে হবে। অর্থাৎ বিয়ারার চেকের ক্ষেত্রে ইন্ডোর্সমেন্টের প্রয়োজন হয় না, শুধু ডেলিভারির মাধ্যমেই এর মালিকানা ট্রান্সফার হয়। যখন এটা অর্ডার চেক হবে তখন সেটা ইন্ডোর্সমেন্টের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। এখন রাকিব যদি আরেকজনকে ট্রান্সফার করতে চায়, যদি বাসেতকে দিতে চায়, তাহলে রাকিব অবশ্যই এটা ইন্ডোর্সমেন্ট করে বাসেতকে দিতে হবে। এটা শুধু সরাসরি যদি একজনকে দিয়ে দেয়, ডেলিভারি দেয়, তাহলে এটা কিন্তু মালিকানা ট্রান্সফার হবে না, যেহেতু এটা অর্ডার চেক। অর্ডার চেকে যেই ব্যক্তির নাম লেখা থাকে ঠিক সেই ব্যক্তিকেই পেমেন্ট দিতে হবে। কিন্তু সেই ব্যক্তি যদি মালিকানা পরিবর্তন করতে চায় তাহলে সেটা ইন্ডোর্সমেন্টের মাধ্যমে করতে হবে। এখন আসলে ইন্ডোর্সমেন্টটা কি সেটা আমরা বিস্তারিত জানব। Endorsement means signing on the face or at the back of the instrument for the purpose of transferring the ownership or title of the negotiable instrument. যদি চেকটা বিয়ারার চেক হয়, তাহলে বিয়ারার চেক হলে এই চেকটি কিভাবে ট্রান্সফার করা যায়? শুধু মেয়ারলি ডেলিভারির মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ডেলিভার করলে এটা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু চেকটি যখন অর্ডার চেক হবে, অর্ডার চেক কিভাবে হবে? যখন বিয়ারার কথাটা কেটে দেওয়া হবে তখন সেটা অর্ডার চেকে রূপান্তরিত হবে। অর্ডার চেকের ক্ষেত্রে এখানে লেখা আছে রাফি, সেই ক্ষেত্রে রাফিকেই পেমেন্টটা দিতে হবে, অন্য কাউকে পেমেন্ট দেওয়া যাবে না। এখন যদি রাফি অন্য কাউকে ট্রান্সফার করতে চায়, অন্য কাউকে হস্তান্তর করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে ইন্ডোর্সমেন্ট দিতে হবে। তো ইন্ডোর্সমেন্ট কোথায় করবে? চেকের অপোজিট পেজে যেমন রাফি রাকিবকে ট্রান্সফার করবে, তাহলে লিখবে পে টু রাকিব, ঠিক আছে, এখানে রাফি সাইন করে দিবে, তাহলে এটা একটা এন্ডোর্সমেন্ট। তাহলে যদি চেকটা অর্ডার চেক হয় তাহলে এন্ডোর্সমেন্টের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। এখন এন্ডোর্সমেন্টটা কোথায় হতে পারে? অন দ্য ফেস অফ দ্য চেক অর এট দ্য ব্যাক সাইড অফ দ্য চেক। এখন যদি রাফি কাকে ট্রান্সফার করলো? রাকিবকে। এখন রাকিব চাইলো, রাকিবের কাছে আকবর টাকা পায় 1 লাখ টাকা, 50,000 টাকা। হ্যাঁ, আকবর কি করলো?
রাকিব আকবরকে ট্রান্সফার করবে, তখন রাকিব লিখবে পে টু আকবর, লিখে রাকিব সাইন করে দিবে, তাহলে এটা একটা এন্ডোর্সমেন্ট হলো। এখন আকবর যদি চায় সে আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারে। এইভাবে ট্রান্সফার করতে করতে যদি চেকের অপোজিট পেজে জায়গা না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা এক্সট্রা পেজ অ্যাড করে সাইন করা যাবে, সেটাকে এলএনজি বলা হয়, এক্সট্রা পেজ। এখন আমরা বিভিন্ন ধরনের এন্ডোর্সমেন্ট নিয়ে আলোচনা করব। নাম্বার 1, এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক। যখন কোনো ব্যক্তি একটি চেকে শুধু সাইন করবে, মেয়ারলি সাইন, কাকে দিবে পেই নামও লেখা থাকবে না, তখন সেটিকে বলা হবে এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক। এই ক্ষেত্রে এটা অর্ডার চেকও হতে পারে, বিয়ারার চেকও হতে পারে। সেক্ষেত্রে যার উদ্দেশ্যে এন্ডোর্সমেন্টটি করা হয়েছে তার নাম লেখা থাকবে না, শুধু মেয়ারলি সাইন করবে, তখন সেটাই হবে এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক। যখন কোনো ব্যক্তি একটি চেক হস্তান্তর করবে, সিগনেচার করবে এবং যেই ব্যক্তির উদ্দেশ্যে এন্ডোর্সমেন্ট করা হবে সেই ব্যক্তির নাম উল্লেখ থাকবে, তখন সেটিকে এন্ডোর্সমেন্ট ইন ফুল বলা হবে। এখন এটা যদি অর্ডার চেক হয় তাহলে রাফির উদ্দেশ্যে এন্ডোর্সমেন্ট করা হয়েছে, তাহলে এটা হবে এন্ডোর্সমেন্ট ইন ফুল, অ্যামাউন্টও দেওয়া আছে, সবকিছুই আছে, যার উদ্দেশ্যে এন্ডোর্সমেন্ট করা হয়েছে তার নাম উল্লেখ করা আছে। এখন রাফি যদি আবার অন্য কাউকে এন্ডোর্সমেন্ট করতে চায়, হস্তান্তর করতে চায়, তাহলে রাফি চেকের অপর পেজে সিগনেচার করে এটা হস্তান্তর করতে হবে। যেমন রাকিব কি করবে, পে টু রাকিব লিখে রাফি সাইন করে দিবে, তখন এটা মালিকানা হস্তান্তর হবে, রাফির কাছ থেকে রাকিবের কাছে চলে যাবে। নাম্বার 3, রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট। যখন অ্যাকাউন্ট হোল্ডার একটি সিগনেচার করে পে টু এর জায়গায় লিখবে রাফি অনলি, যদি যার উদ্দেশ্যে এন্ডোর্সমেন্ট করা হয়েছে তার নাম লিখে অনলি লিখে দেয়, রাফি অনলি, তো সেই ক্ষেত্রে এটা ফার্দার এন্ডোর্সমেন্ট এবং নেগোসিয়েশন হবে না, সেটা এই জন্য এটাকে রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট বলা হয়। রাফি অন্য কাউকে এটা এন্ডোর্সমেন্ট করতে পারবে না, কারণ এখানে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে রাফি অনলি, রাফি ছাড়া অন্য কেউ এটা টাকাটা তুলতে পারবে না এবং রাফি অন্য কাউকে হস্তান্তর করতে পারবে না, এই জন্য এটাকে রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট বলা হয়। নাম্বার 4, কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট। কন্ডিশনাল এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এখানে এন্ডোর্সমেন্টের পেমেন্টটা পেতে গেলে অবশ্যই একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। যেমন করিমের বিয়েতে একজনে একটা চেক উপহার দিল, চেকে লেখা পে টু করিম মেরিং রিয়া। এখানে করিমের ওয়াইফের নাম হলো রিয়া, সে বিয়েতে একটা চেক উপহার দিয়েছে, কিন্তু লেখা আছে পে টু করিম মেরিং রিয়া। এখানে যদি রিয়াকে বিয়ে করে তাহলে করিমকে কি 50 টাকা চেকটি দেওয়া হবে, তাহলে একটা কন্ডিশন ইম্পোজ করা হয়েছে, যদি স্পেসিফিক কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে এই পেমেন্টটা হবে না। নাম্বার 5, পার্শিয়াল এন্ডোর্সমেন্ট। পার্শিয়াল এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে যখন লেখা থাকবে পে টু করিম টাকা 20,000 এগেইনস্ট এ চেক অফ 50,000, এখানে 50,000 টাকার মধ্যে 20,000 টাকা দেওয়ার জন্য করিমকে চেকটি দেওয়া হয়েছিল। এখানে মূল টাকা হলো 50,000, কিন্তু করিমকে দিতে বলতেছে 20,000, পার্শিয়াল অ্যামাউন্ট পেমেন্ট করার জন্য বলতেছে, সেই জন্য এটাকে পার্শিয়াল এন্ডোর্সমেন্ট বলে। বর্তমানে পার্শিয়াল এন্ডোর্সমেন্ট হলো ইনভ্যালিড, এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 56 অনুযায়ী এই চেক ইনভ্যালিড, এই এন্ডোর্সমেন্টটা ইনভ্যালিড, এটা বর্তমানে প্রচলিত নাই। নাম্বার 6, সেন্স রিকোর্স এন্ডোর্সমেন্ট। সেন্স রিকোর্স এন্ডোর্সমেন্ট ইজ ইউজড টু escape the liability in the event of dishonor। যখন একজন ব্যক্তি অ্যাকাউন্ট হোল্ডার লিখলো পে টু আকবর অর অর্ডার সেন্স রিকোর্স, এটার মিনিং হলো যদি চেকটা পরবর্তীতে ডিজনার হয় তাহলে সেই ক্ষেত্রে লায়াবিলিটি অ্যাকাউন্ট হোল্ডারের থাকবে না। সেন্স রিকোর্স মানে হবে যে ডিজনার হবে এই ডিজনারের লায়াবিলিটি অ্যাকাউন্ট হোল্ডারের থাকবে না। সেই ক্ষেত্রে যদি কোনো একজন ব্যক্তি যেমন বাসেদ আকবরকে একটা চেক দিল, চেক দেওয়ার পরে চেকের উপরে লেখা ছিল পে টু বাসেদ অর অর্ডার সেন্স রিকোর্স, তাহলে এটা দিয়ে কি বোঝাবে, যদি বাসেদ এখন চেকটা প্লেস করার পরে চেকটা ডিজনার হলো, তাহলে কি এখানে
যে চেকটা ইস্যু করেছে তার কোনো লায়াবিলিটি থাকবে না, তাহলে সেলস রিকোর্স ইনভেস্টমেন্টের বিশেষ বৈশিষ্ট্য হলো সেই ক্ষেত্রে যদি চেকটি ডিজনার হয় সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার বা যে চেকটি ইস্যু করেছে তার কোনো লায়াবিলিটি থাকবে না। নাম্বার 7, সেন্স ফ্রেজ ইনভেস্টমেন্ট। সেন্স ফ্রেজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখানে এক্সট্রা কোনো কস্ট বিয়ার করবে না। যেমন একটি চেক দিয়েছে করিমকে, পে টু করিম অর অর্ডার সেন্স ফ্রেজ। এর মানে এই চেকটি যদি কালেকশন করতে গিয়ে কোনো কালেকশন চার্জ অথবা অনলাইন চার্জ বা যে কোনো চার্জ এখানে ইনকার হয় সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার বা চেক যে ইস্যু করেছে সে বর্ধিত টাকা দিবে না, শুধু এখানে 50,000 টাকা চেক ঠিক 50,000 টাকাই দিবে। এর মধ্যে যে এক্সপেন্স ইনকার হবে, এক্সপেন্স জড়িত থাকবে, সেই এক্সট্রা এক্সপেন্স অ্যাকাউন্ট হোল্ডার বিয়ার করবে না, শুধু চেকে যে পরিমাণ টাকা উল্লেখ আছে ঠিক সেই পরিমাণ টাকাই সে বিয়ার করবে। আর যে যদি কোনো এক্সট্রা কমিশন, অনলাইন চার্জ, কালেকশন চার্জ, ইউবিসি হইতে পারে, এলবিসি হইতে পারে, ক্লিয়ারিং চার্জ, কালেকশন চার্জ, যে কোনো চার্জ অ্যাকাউন্ট হোল্ডার বিয়ার করবে না। এখানে যে কোনো চার্জ যখন এটার সাথে অ্যাড হবে তখন সে শুধু 50,000 টাকা যে চেক ইস্যু করেছে শুধু ওই টাকাটাই পেমেন্ট হবে, এর বাড়তি যেই টাকা সেই টাকা অ্যাকাউন্ট হোল্ডার বিয়ার করবে না। তাহলে পে টু করিম অর অর্ডার সেন্স ফ্রেজ দেওয়া এটাই বোঝাচ্ছে যে 50,000 টাকার চেক সে 50,000 টাকাই পেমেন্ট করবে, এর বাইরে যদি অনলাইন চার্জ, কালেকশন চার্জ, বিভিন্ন যে কোনো চার্জ যদি এখানে অ্যাড হয় সেই টাকাটা সে পরিশোধ করবে না, শুধু যে মূল টাকাটা চেকে লেখা আছে ঠিক সেই টাকাটাই পরিশোধ করবে। নাম্বার 8, ফ্যাকাল্টেটিভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লেখা থাকবে পে টু করিম অর অর্ডার নোটিস অফ ডিজনার নট রিকোয়ার্ড। এই ক্ষেত্রে করিমকে একটি চেক দিয়েছে, লিখেছে করিম অর অর্ডার নোটিস অফ ডিজনার নট রিকোয়ার্ড। এই ক্ষেত্রে যদি করিম চেকটি কোথাও প্লেস করে যদি চেকের পেমেন্ট না পায়, চেকটি ডিজনার হয়, সেই ক্ষেত্রে এখানে ডিজনার নোটিশ আর দিতে হবে না, কারণ অ্যাকাউন্ট হোল্ডার এই ডিজনার নোটিশ দিতে এটা কি সে ওয়েব করেছে, সেই জিনিসটা না দিলেও চলবে। যদি এটা ডিজনার হয় তাহলে এটা নোটিশ দেওয়ার প্রয়োজন নাই, এটা অটোমেটিক্যালি এটা ডিজনার হয়ে যাবে, সে এটা আগেই লিখে দিয়েছে নোটিস অফ ডিজনার নট রিকোয়ার্ড। এটা হলো সেন্স রিকোর্সের উল্টো। সেন্স রিকোর্সে কি হবে, যদি এটা ডিজনার হয় তাহলে কি হবে, যে অ্যাকাউন্ট হোল্ডার দায়ী থাকবে না। আর যখন লেখা থাকবে ফ্যাকাল্টেটিভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পে টু করিম অর অর্ডার নোটিস অফ ডিজনার নট রিকোয়ার্ড, যদি এটা ডিজনার হয় চেকটা তাহলে অটোমেটিক্যালি এটা দায় করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের উপর, এই ক্ষেত্রে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। যেমন এটি একটি অর্ডার চেক, কারণ বিয়ারটা এখানে কাটা আছে, বিয়ার যখন কেটে দেবে তখন সেটি অর্ডার চেকে রূপান্তরিত হবে। এখন বাসেতকে একটি চেক দিয়েছে, এখানে বাসেত অর অর্ডার চেক দিয়েছে, 50,000 টাকার একটি চেক দিয়েছে। এখন বাসেত কি করলো, বাসেত এই চেকটি এনকেশ না করে সে অন্য একজনের কাছে হস্তান্তর করেছে। এখন কিভাবে হস্তান্তর করেছে, যখন চেকের অপোজিট পেজে বাসেত লিখবে পে টু দেলোয়ার লিখে বাসেত সাইন করে দিল, তাহলে সেক্ষেত্রে এটা দেলোয়ার এটা পেমেন্টটা নিতে পারবে, ব্যাংকে প্লেস করলে দেলোয়ারকে টাকাটা দিতে বাধ্য থাকবে। কিন্তু যদি সেক্ষেত্রে বাসের যদি লিখে পে টু দেলোয়ার অর অর্ডার সেন্স রিকোর্স, যদি এই লেখাটা লিখে, এর মিনিংটা কি, এর মিনিং হলো যদি দেলোয়ার ব্যাংকে চেকটা প্লেস করে যদি চেকটা ডিজনার হয় সেই ক্ষেত্রে বাসের এটা থেকে দায়মুক্ত। এটা যদি ডিজনার হয় এখানে বাসেদের কোনো লায়াবিলিটি থাকবে না। যদি বাসের এই কথাটা লিখে যে পে টু দেলোয়ার অর অর্ডার সেন্স রিকোর্স, কিন্তু যেহেতু চেকটা ইস্যু করেছে অন্য আরেকজন, চেকটা ইস্যু করেছে রাকিব, কিন্তু রাকিব কিন্তু এই কথা লেখেনি যে পে টু বাসেত অর অর্ডার সেন্স রিকোর্স, তাহলে সে কিন্তু দেলোয়ার কিন্তু বাসেত এটা থেকে মুক্ত, কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার এটা থেকে মুক্ত না। সে দেলোয়ার ইচ্ছা করলে ডিজনারের নোটিশ পাঠাতে পারবে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা বুঝতে পেরেছি
এন্ডোর্সমেন্ট। তাহলে আমরা একটু সংক্ষেপে একটু দেখে নিই এন্ডোর্সমেন্টের বিভিন্ন প্রকারভেদগুলা। নাম্বার 1, এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক। এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্কের ক্ষেত্রে শুধু অ্যাকাউন্ট হোল্ডার বা ড্রয়ার শুধু সাইন করবে, চেকের সম্মুখভাগে শুধু সাইন করবে। যার উদ্দেশ্যে এন্ডোর্সমেন্টটি করা হয়েছে, এন্ডোর্স করা হয়েছে, তার নাম উল্লেখ থাকবে না, পেইর নাম উল্লেখ থাকবে না, তখন সেটি এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক হবে। আর এন্ডোর্সমেন্ট ইন ফুল কি? যখন অ্যাকাউন্ট হোল্ডার বা ড্রয়ার সাইন করবে এবং কার উদ্দেশ্যে, কার অনুকূলে এন্ডোর্সমেন্ট করা হয়েছে তার নাম লেখা থাকবে, যেমন পে টু মিস্টার করিম অর অর্ডার, আবার সম্মুখভাগে সাইন দেওয়া থাকবে, মানে যার উদ্দেশ্যে এন্ডোর্স করা হয়েছে তার নাম সহ উল্লেখ থাকবে, তখন সেটা হবে এন্ডোর্সমেন্ট ইন ফুল। রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট, যখন অ্যাকাউন্ট হোল্ডার যার উদ্দেশ্যে এন্ডোর্সমেন্টটি করা হয়েছে, যার অনুকূলে করা হয়েছে লেখা থাকবে, যেমন মিস্টার করিম রহিমকে চেকটি দিয়েছে, এন্ডোর্স করেছে, লেখা থাকবে পে টু মিস্টার রহিম অনলি। এখানে অনলি লিখে রেস্ট্রিকশন দেওয়া থাকবে, মানে এই চেকটি আর ফার্দার এন্ডোর্সমেন্ট আর নেগোসিয়েশন হবে না, এই জন্য এটিকে রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট বলে। নাম্বার 4, পার্শিয়াল এন্ডোর্সমেন্ট। পার্শিয়াল এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে যখন একটি চেক 50,000 টাকার চেক একজনকে দেওয়া হলো, কিন্তু লেখা হলো পে টু মিস্টার করিম 20,000 টাকা আউট অফ 50,000, এখানে 50,000-এর মধ্যে 20,000 টাকা পেমেন্ট করতে বলা হবে, পার্শিয়াল পেমেন্ট। এটা আইনগতভাবে বৈধ নয়, এটা আইনগতভাবে ইনভ্যালিড। নাম্বার 5, কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট। কন্ডিশনাল এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা অবশ্যই ফুলফিল করতে হবে, ওই কন্ডিশন ফুলফিল হলেই পেমেন্টটা হবে। যেমন করিমের বিয়েতে একটা চেক, করিমকে একটি চেক দিয়েছে, পে টু মিস্টার করিম মেরিং রিয়াকে বিয়ে করার জন্য কারণে তাকে 50,000 টাকা চেক দিয়েছে। তো এখানে দেখতে হবে আসলে কি সে বিয়ে করেছে কিনা, যদি সে বিয়ে না করে থাকে তাহলে কিন্তু চেকটি পেমেন্ট হবে না, এই জন্য এটাকে কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট বলে। এখানে একটা নির্দিষ্ট কন্ডিশন, অবশ্যই স্পেসিফাইড কন্ডিশনটা ফুলফিল হতে হবে। নাম্বার 6, সেলস রিকোর্স এন্ডোর্সমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ডোর্সমেন্ট। এই ক্ষেত্রে যদি যেই ব্যক্তিকে চেকটি এন্ডোর্সমেন্ট করা হবে, যদি লেখা হয় যেমন রহিম করিমকে একটা চেক এন্ডোর্স করবে, সেই ক্ষেত্রে লেখা থাকবে পে টু মিস্টার করিম অর অর্ডার সেন্স রিকোর্স। সেন্স রিকোর্স কথাটার মিনিং হলো যদি চেকটি কোনোভাবে ডিসঅনার হয়, এটা লায়াবিলিটি অ্যাকাউন্ট হোল্ডার নিবে না, বা যে এন্ডোর্স করেছে সে নিবে না। তো এই জন্য আমরা যদি কোনো চেক গ্রহণ করি তাহলে এটা আসলে দেখতে হবে কি লেখা আছে। যদি সেন্স রিকোর্স কথাটা লিখে থাকে, এর মানে কি যে চেকটি দিয়েছে যদি ডিসঅনার হয় এর লায়াবিলিটি সে নিবে না। নাম্বার 7, সেন্স ফ্রেশ এন্ডোর্সমেন্ট। সেন্স ফ্রেশ এন্ডোর্সমেন্ট দিয়ে বোঝায় একটি চেক 50,000 টাকার যদি হয়, মানে ওই ব্যক্তি এই চেকে যেই টাকা লিখে আছে ওই টাকার বেশি টাকা পেমেন্ট করবে না। যদি এটা কালেকশন, বিভিন্ন ওবিসি কালেকশন আছে, এলবিসি কালেকশন, অথবা ক্লিয়ারিং আমরা চেক কালেকশন করি, অনলাইন চার্জ থাকে, বিভিন্ন যে কোনো চার্জ, যে কোনো এক্সপেন্স এটাতে জড়িত থাকুক, সে এই টাকা পরিশোধ করবে না, শুধু চেকে যেই টাকাটা লেখা আছে ওই টাকাটাই পরিশোধ করবে। আর ফ্যাকাল্টেটিভ এন্ডোর্সমেন্ট সেন্স রিকোর্সের উল্টোটা। সেন্স রিকোর্সে কি হয়, যখন অ্যাকাউন্ট হোল্ডার কোনো চেক দেয়, সেই ক্ষেত্রে চেক যদি ডিজনার হয় তাহলে যে চেক ইস্যু করেছে বা এন্ডোর্স করেছে এর লায়াবিলিটি, ওর কোনো লায়াবিলিটি থাকে না। কিন্তু ফ্যাকাল্টেটিভ এন্ডোর্সমেন্টে লেখা থাকে পে টু মিস্টার করিম অর অর্ডার নোটিস অফ ডিজনার নট রিকোয়ার্ড। এখানে যেই ডিজনার হলে যে নোটিশটা করতে হবে ডিজনারের, এটা প্রয়োজনীয়তা নাই, এটা অটোমেটিক্যালি দায়ভার ওই ব্যক্তির কাছে চলে আসবে। তো এই জন্য এটা সেন্স রিকোর্সের উল্টোটা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমরা এন্ডোর্সমেন্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। কারো সমস্যা থাকার কথা না, যদি কারো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টসে জানাবেন, আমি কমেন্টসে অ্যান্সার করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।